ডায়েরি দেখে মামলার বাদী যখন জানতে পারে যে তদন্ত কর্মকর্তা পক্ষপাত দুষ্ট ছিলেন বা যথাযথভাবে তদন্ত করেননি, তখন বাদী আদালতে যে লিখিত আপত্তি বা পিটিশন দাখিল আসলে করেন তাকেই বলা হয় আসলে নারাজি পিটিশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, অর্থাৎ প্রতারণা। এটা একদম ভেরি কমন একটা ইস্যু আমাদের দেশে। এটার ধারাবাহিক আলোচনা চলবে। এটা ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আমরা আজকে আলোচনা করছি। অনেকেই প্রতারণার শিকার হলে জিডি কিংবা থানায় গিয়ে মামলা করে থাকেন, বিশেষ করে টাকা পয়সা লেনদেন বা জমিজমা সংক্রান্ত প্রতারণার মামলায়। কিন্তু মামলা করার পর যদি দেখেন পুলিশ তদন্ত শেষে আদালতে রিপোর্ট দিয়ে বলল যে ঘটনা সত্য, তবে আসামির বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, যাকে আইনের ভাষায় বলা হয় এফআরটি বা ফাইনাল রিপোর্ট ট্রু, অথবা পুলিশ যদি কোনো কারণে আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেয়, তখন আপনার করণীয় কি? ম্যাজিস্ট্রেট যদি সেই রিপোর্ট গ্রহণ করে নেন, তাহলে কি আপনার মামলা চিরতরে শেষ? ন্যায় বিচার পাওয়ার কি আর কোনো রাস্তা নেই বা রাস্তা থাকে না? এই বিষয়গুলো নিয়ে আজকে একটু চেষ্টা করব আলোচনা করার জন্য। একই সাথে একটি অত্যন্ত টেকনিক্যাল প্রশ্ন, অর্থাৎ ব্যাংক জালিয়াতি বা যে কোনো ধরনের চাক্ষুষ প্রতারণার মামলায় যেখানে আসামিকে বাদী আগে থেকে চিনতেন না, সেখানে কি টিআই প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড করা বাধ্যতামূলক? যদি টিআই প্যারেড না করা হয়, তবে কি আসামি খালাস পেয়ে যাবে? এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজকের আলোচনায় আমরা খুঁজব এবং এগুলো সহজ ভাষায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধি এবং পিআরবি রুলস এবং মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক সিদ্ধান্ত এবং নজিরের আলোকে আজকে আমরা এই বিষয়গুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মামলার বাদী বা বিবাদী যেই হন না কেন, আইনের শিক্ষার্থী হন, এক সেকেন্ডও স্কিপ না করে পুরো আলোচনাটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই আলোচনা থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আলোচনার শুরুতে আমাদের বুঝতে হবে প্রতারণার মামলা সাধারণত কোন আইনে এবং কোন ধারায় দায়ের করা হয়। পেনাল কোডের আমরা 1860 সেকশন 420 হচ্ছে প্রতারণার মূল ধারা। এর সাথে ক্ষেত্র বিশেষে 406 বিশ্বাসভঙ্গ বা 467-68 দলিল জালিয়াতি অনেক সময় যুক্ত থাকে। যখন এই ধরনের কোনো অপরাধের জন্য থানায় এজাহার বা এফআইআর বা আদালতে নালিশি মামলা করা হয়, তখন মহামান্য আদালত বা থানা কর্তৃপক্ষ ফৌজদারি কার্যবিধির 156 ধারা অর্থাৎ সেকশন 156 অব দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী কিন্তু আদালতে একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বাধ্য। এই প্রতিবেদন দুই ধরনের হয়ে থাকে প্রিয় দর্শক। আপনারা অনেকেই জানেন যে চার্জশিট, যেখানে পুলিশ অপরাধের সত্যতা পায় এবং আসামির বিরুদ্ধে ট্রায়াল বা বিচার শুরুর সুপারিশ করে। আর আরেকটি হচ্ছে ফাইনাল রিপোর্ট। এটা অনেকেই আপনারা জানেন, এই টার্মটির সাথে অনেকেই পরিচিত, যেখানে পুলিশ অপরাধের উপাদান খুঁজে পায় না অথবা ঘটনা সত্য হলেও আসামির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ পায় না, যাকে বলা হয় এফআরটি, ফাইনাল রিপোর্ট ট্রু। এখন প্রশ্ন হলো, পুলিশ যদি আসামির সাথে যোগসাজশ করে বা অবহেলা করে আপনার মামলার ফাইনাল রিপোর্ট বা এফআরটি দিয়ে দেয়, তবে বাদী হিসাবে আপনার প্রথম আইনি যে ঢাল বা আপনার সুরক্ষা সেটি সেখানেই আসে নারাজি পিটিশনের ব্যাপারটা। চলুন এবার তাহলে বিস্তারিত জানি যে নারাজি পিটিশন আসলে কি এবং এটি কখন দিতে হয়। আইনের ভাষায় নারাজি শব্দের অর্থ হলো আমি এই তদন্ত রিপোর্টের উপর রাজি নই বা সন্তুষ্ট নই, অর্থাৎ এগ্রিভড। ধারা 173 ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীনে পুলিশ যখন আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করে অথবা আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানায়, তখন কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা বিচারক বাদীকে একটি নোটিশ দেন। একে বলা হয় নোটিশ অফ ফাইনাল রিপোর্ট। এই নোটিশ পাওয়ার পর বা ডায়েরি দেখে মামলার বাদী যখন জানতে পারে যে তদন্ত কর্মকর্তা পক্ষপাত দুষ্ট ছিলেন বা যথাযথভাবে তদন্ত করেননি, তখন বাদী আদালতে যে লিখিত আপত্তি বা পিটিশন দাখিল আসলে করেন তাকেই বলা হয় আসলে নারাজি পিটিশন। তো এটি একটি ওয়েল নোন এবং ওয়েল ইন্ট্রোডিউসড একটা টার্ম। তো কেন আপনি নারাজি দিবেন? এর তিনটি মূল কারণ থাকতে হবে।
কারণগুলো হচ্ছে অসম্পূর্ণ তদন্ত। যদি তদন্তকারী কর্মকর্তা বা আয়ু গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি, যেটা ফৌজদারি কার্যবিধির 161 অনুযায়ী রেকর্ড না করেন, তথ্য বা প্রমাণ যদি গোপন করেন, মামলার সপক্ষে যদি এমন কোনো ডিজিটাল এভিডেন্স যেমন সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড বা ব্যাংক স্টেটমেন্ট থাকে যা পুলিশ আমলে নেননি, এরকম অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা এভিডেন্স যদি আমলে না নেয়। আর পক্ষপাতিত্বর ব্যাপারটা তো এটা একটা ভেরি কমন বিষয় থাকে। অনেক সময় দেখা যায় তদন্ত কর্মকর্তা যদি আসামি পক্ষ দ্বারা প্রভাবিত হয়, প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে হতে পারে। আর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশন পেলে কি করতে পারেন? ম্যাজিস্ট্রেটের সামনে সাধারণত দুটি পথ খোলা থাকে। প্রথমত, তিনি নারাজি পিটিশনটি মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের জন্য, অধিকতর তদন্তের জন্য পিবিআইকে অথবা অন্য কাউকে, অন্য কোনো সংস্থাকে, তদন্তকারী সংস্থাকে উনি নির্দেশ দিতে পারেন। সেটাকে আমরা ফার্দার ইনভেস্টিগেশন বলতে পারি। দ্বিতীয়ত, তিনি নিজেই ফৌজদারি কার্যবিধির সেকশন 200 অনুযায়ী বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটিকে একটি নালিশি মামলা বা সিআর মামলা হিসেবে সরাসরি আমলে নিয়ে বিচার প্রক্রিয়া শুরু করতে পারেন। তো প্রিয় দর্শক, এবার আসি আলোচনার দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে, যেটাকে আমরা টিআই প্যারেড বলি আর কি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, আসামি শনাক্তকরণ যে মহড়া। প্রতারণার মামলায় এর প্রাসঙ্গিকতা কতটুকু আছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে বুঝুন টিআই প্যারেড আসলে কি। যখন কোনো অপরাধ ঘটে এবং অপরাধীকে ভিকটিম বা সাক্ষী আগে থেকে চিনতেন না, যেমন ব্যাংকে এসে একজন ভুয়া ম্যানেজার সেজে চেকে সই জালিয়াতি করে টাকা নিয়ে গেল, অথবা রাস্তায় একজন প্রতারক নিজেকে বড় ব্যবসায়ী পরিচয় দিয়ে টাকা হাতিয়ে উধাও হয়ে গেল। এই ক্ষেত্রে অপরাধের সময় সাক্ষী আসামিকে মাত্র একবার বা অল্প সময়ের জন্য দেখেছেন। তো সেই ক্ষেত্রে পুলিশ যখন পরবর্তীতে সন্দেহভাজন কোনো আসামিকে গ্রেফতার করে, তখন আমরা যেটা দেখি যে জেলে বা অন্য কোনো নিরাপদ স্থানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একই রকম দেখতে আরও 8 থেকে 10 জন সাধারণ মানুষের মাঝে ওই সন্দেহভাজন আসামিকে দাঁড় করানো হয়। এরপর সাক্ষীকে বলা হয় শনাক্ত করুন তো এদের মধ্যে সেই প্রতারক কে ছিল। এই পদ্ধতিকেই আসলে বলা হয় টিআই প্যারেড। তো এটি একটি প্রচলিত টার্ম, অনেকেই জানেন। আমাদের সাক্ষ্য আইন 1872-এর 9 ধারা অর্থাৎ সেকশন 9 অব দ্য এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী আসামির পরিচয় বা আইডেন্টিটি সুপ্রতিষ্ঠিত করার জন্য এই শনাক্তকরণ মহড়া অত্যন্ত প্রাসঙ্গিক এবং আইনসম্মতও বটে। একই সাথে পিআরবি, পুলিশ রেগুলেশনস বেঙ্গল এর রুল 282-তে অর্থাৎ 282-তে অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু বলা আছে কিভাবে এই প্যারেড পরিচালনা করতে হবে। প্রতারণার মামলায় কি এটি দরকার? একটা প্রশ্ন থাকতে পারে, স্বাভাবিকভাবেই অবশ্যই দরকার। যদি আসামি বাদীর পূর্ব পরিচিত না হয়, যদি কোনো ভিডিও ফুটেজ বা ডিজিটাল এভিডেন্স না থাকে, তবে আদালতে আসামিকে এককভাবে দোষী সাব্যস্ত করার জন্য টিআই প্যারেডই হচ্ছে অন্যতম প্রধান মৌখিক এবং পারিপার্শ্বিক প্রমাণ। যদি তদন্ত কর্মকর্তা এই প্যারেড না করান, তবে বিজ্ঞ আইনজীবী আদালতে কিন্তু যুক্তি দেখাতে পারেন যে আসামিকে সঠিকভাবে শনাক্ত করা যায়নি। ফলে সন্দেহের যে সুবিধা অর্থাৎ বেনিফিট অফ ডাউট আমরা যেটা বলি, সেটা নিয়ে কিন্তু আসামিকে খালাস দেওয়া হোক বলে একটা উনি আর্গুমেন্ট বা আর্জি রাখতে পারেন। এবার আমরা আলোচনা করব এই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার রায় নিয়ে। আদালত যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় আদালতে, তখন বাদীপক্ষ এবং আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ কি আইনি যুক্তি এবং নজির উপস্থাপন করেন তা আমাদের জানা একটু দরকার আছে। দুই পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ এই সংক্রান্ত বিষয়গুলোতে কি ধরনের সম্ভাব্য যুক্তি উপস্থাপন করেন সেটা আমরা একটু চেষ্টা করি আলোচনা করার জন্য। এখানে একটি বিখ্যাত নজির যা বাংলাদেশের আইন অঙ্গনে অত্যন্ত সমাদৃত, যেটা শাহরিয়ার রশিদ খান ভার্সেস বাংলাদেশ মামলাসহ এই সংক্রান্ত একাধিক জুডিশিয়াল রিভিউতে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন দিয়েছেন। সেগুলো আমরা অনেকেই জানি, আবার অনেকেরই অজানা আছে। তবে আসামিপক্ষের বিজ্ঞ আইনজীবীদের সাধারণ যে যুক্তিগুলো থাকে এই সমস্ত মামলাগুলোর ক্ষেত্রে, যে পুলিশ দীর্ঘ তদন্তের পর ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী এফআরটি দিয়েছে, পুলিশ একটি নিরপেক্ষ রাষ্ট্রীয় সংস্থা, তাদের তদন্তে কোনো রকম ত্রুটি নেই, এই ধরনের পক্ষগুলো থাকে হচ্ছে আসামি পক্ষের। ঘটনার সাথে আসামির সরাসরি সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা প্রাইমা ফেসি কেস বাদীপক্ষ তৈরি করতে পারেনি।
এই ধরনের আর্গুমেন্টগুলো একদম ভেরি কমন থাকে। যেহেতু আসামি অপরিচিত এবং কোনো টিআই প্যারেড হয়নি, তাই এটা যেহেতু অনুমানের উপর ভিত্তি করেই তাকে আসামির বিরুদ্ধে চার্জ গঠন বা বিচার করা আইনগতভাবে ত্রুটিপূর্ণ, ডিফেক্টিভ, এই ধরনের প্লিগুলো কিন্তু তারা দাঁড় করাতে পারেন। অন্যদিকে আবার বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবীগণ যেই পাল্টা যুক্তি এবং আইন উপস্থাপন করতে পারেন, সাধারণত সেগুলো এরকম হতে পারে যে তদন্ত কর্মকর্তা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট হয়ে ফৌজদারি কার্যবিধির 161 ধারার অধীনে গুরুত্বপূর্ণ যে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এগুলো রেকর্ড করেননি, অথবা যথাযথভাবে রেকর্ড করেননি, রেকর্ড করলেও সেটার তাদেরকে আদালতে উপস্থিত করতে পারবেন না। আবার মহামান্য উচ্চ আদালতের নজির রয়েছে এরকম, ওনারা সেটাও বলতে পারেন যে ম্যাজিস্ট্রেট পুলিশের ফাইনাল রিপোর্টের উপর চোখ বন্ধ করে নির্ভর করতে বাধ্য নন। যদি মামলার ডায়েরি বা কেস ডায়েরি বা সিডিতে অপরাধের ন্যূনতম উপাদান থাকে, তবে ম্যাজিস্ট্রেট পুলিশের রিপোর্ট প্রত্যাখ্যান করে নারাজি গ্রহণ করতে পারেন। সেই ধরনের আর্গুমেন্ট কিন্তু আপনার করতে পারেন। আর টিআই প্যারেড না হওয়াটাই মামলার একমাত্র ভবিষ্যৎ নির্ধারণ করে না, যদি অন্যান্য পারিপার্শ্বিক তথ্য এবং প্রামাণিক দলিল, যেমন ধরেন চাল করা ডকুমেন্ট, ব্যাংকিং ট্রানজ্যাকশন, প্রোফাইল, আসামির অপরাধের দিকে সরাসরি ইঙ্গিত করে এই সমস্ত বিষয়গুলো, তো এগুলা ও কিন্তু বিজ্ঞ আইনজীবী সাধারণত এগুলো উপস্থাপন করতে পারেন বা করেন। উচ্চ আদালতের রায় অত্যন্ত স্পষ্টভাবে আমলযোগ্য কিছু বিষয় উল্লেখ করেছেন, যেগুলো আমরা দেখি আলোচনায়, যে প্রথমত তদন্ত প্রতিবেদন হলো কেবল একটি ওপিনিয়ন বা পুলিশের ব্যক্তিগত মতামত। এটি কোনো চূড়ান্ত রায় নয়, এটি তার তদন্তে যেটা আসছে সেটা সে দিয়েছে। বিচারিক মনস্তত্ত্ব বা জুডিশিয়াল যে মাইন্ড, সেটা প্রয়োগ করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা বিচারককে সিদ্ধান্ত নিতে হবে যে পুলিশের রিপোর্টে ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে প্রতারণার মামলায় পেনাল কোডের 420 যদি প্রাথমিক কোনো জালিয়াতির তথ্য বা আর্থিক যদি লেনদেনের গরমিল প্রমাণিত হয়, তবে টেকনিক্যাল গ্রাউন্ডে, যেমন টিআই প্যারেড না হওয়া, মামলাটি শুরুতেই খারিজ বা আসামিকে অব্যাহতি দেওয়া যাবে না। আসলে বাদীর নারাজি আবেদনকে গুরুত্ব সহকারে এখানে দেখতে হবে, যাতে কোনো অপরাধী পার না পেয়ে যায়। আবার আরেকটি বিষয় হচ্ছে যে ইনিশিয়াল ডিসিপশনের একটা ব্যাপার আছে। যদি দেখা যায় যে এমন হয় যে ব্যবসায়িক কোনো ট্রানজ্যাকশান থাকে, পার্ট পেমেন্ট থাকে উভয়ের মাঝে, প্রতারণার প্রাথমিক কোনো ইন্টেনশন ছিল না, ম্যানসরিয়াস ছিল না, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটি একটি ভিন্ন ব্যাপার হতে পারে। সেখানে প্রতারণার উপাদান থাকে না। প্রতারণা করার জন্য যে ধরনের উপাদানগুলো দরকার, সেগুলো কিন্তু দণ্ডবিধির 417 দ্বারা সুস্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা আছে। সেগুলো যদি না থাকে, তাহলে কিন্তু প্রতারণা সংগঠিত হবে না। যাই হোক, এখানে আজকে যেই আলোচনাটা আমরা করলাম, আশা করি যে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন আমরা নিরাপদে পথ চলি এবং একে অপরকে আমরা আইন মানতে এবং আইন অনুসরণ করতে উদ্বুদ্ধ করি। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।